বলে আমি শেষ করব। সরকার নানান কৌশলে আসন্ন আন্দোলনকে গণঅভ্যুত্থানের জন্য মানুষকে প্রস্তুতি নিচ্ছেন, তাকে নানাভাবে বিভ্রান্ত করতে চাইছে। লড়াইটা কি? ফাঁসিবাদ কর্তৃত্ববাদের বিরুদ্ধে ওই অ্যাবসলিউট জবাবদিহিতার গণতন্ত্রের লড়াই। আর সরকার দেখাতে চাচ্ছে যে না, দেখো আমার বিপরীতে মৌলবাদী শক্তি, জঙ্গিবাদী শক্তি, নানা রকম সাম্প্রদায়িক শক্তি এরাই আছে। এই জন্য তারা কি করে? সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করে, সাম্প্রদায়িক হামলা তৈরি করে। গত কয়েকটি হামলার চরিত্র যদি আপনারা বিশ্লেষণ করেন, পরিষ্কারভাবে দেখবেন যে একটা উস্কানি দিয়ে তার ফাঁদে বহু মানুষকে তারা ফেলতে চায়। এই ফাঁদ সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার। এই সরকার পুরো লড়াইয়ের মাঠকে বদলে দিতে চায়। লড়াই যতক্ষণ ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই থাকবে, সরকার বিপদে থাকবে, তাদের পায়ের তলায় মাটি থাকবে না। কিন্তু লড়াই যত দ্রুততার সাথে সে লড়াইয়ের মাঠ বদল করে ফেলতে পারবে, সরকার তখন সেখানে শক্তির জায়গা আসবে। আমাদেরকে বিভক্ত হতে হবে। কাজেই আজকে জনগণের ভোটের দাবি বিভক্ত হতে পারে, এই রকম কোন প্রসঙ্গ আদর্শের নামে হোক, অন্য কোন নামে হোক, সেটা যদি আপনি সামনে আনেন, আপনি আসলে কার্যত লড়াইয়ের শক্তিকে বিভক্ত করছেন। আমাদের পরিষ্কারভাবে আনতে হবে, ভোটাধিকারের সাথে সংশ্লিষ্ট হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রের ক্ষমতার জবাবদিহিতা তৈরি করা। সেইটাকে লক্ষ্য করে জনগণকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, সরকার কোনো তৎপরতা চালিয়ে জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারবে না। আর তখনই আন্দোলন জয়যুক্ত হওয়ার শর্ত তৈরি হবে। সমস্ত রাষ্ট্র শক্তি কিংবা আন্তর্জাতিক শক্তির সমীকরণ বদলে যাবে। পৃথিবীতে এই সমস্ত শক্তির সমীকরণ বদলানোর ইতিহাস অতীতে আমরা দেখেছি, ভবিষ্যতে আমরা দেখব। কোনো কিছু স্থির নয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শোনার জন্য এবং আমাকে এই সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। তো আমি এসেছি এখানে 3টার আগে, পুরো বিকালটা আমি উৎসর্গ করেছি আজকের আলোচনা সবার জন্য। কারণ আমি জানতে চাই, শুনতে চাই, অংশগ্রহণ করতে চাই মত বিনিময়ে। আজকে যে শিরোনাম আছে রাজনৈতিক সংকট উত্তরণে করণীয় শীর্ষক, করণীয়ের মধ্যে একটা করণীয় আজকের দিনের আলোচনাটা নিজেই ছিল। এই সংকট থেকে উত্তরণ করতে হলে মত বিনিময় প্রয়োজন, সেটা আজকে পূরণ হলো আংশিকভাবে। আরেকটা ইনশাআল্লাহ কোরবানির পরে, ঈদের পরে আবারও আরেকটু সংক্ষিপ্ত তালিকা করে দিনব্যাপী একটা মত বিনিময়ের আলোচনা করতে হবে, যাতে করে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, কর্মজীবীরা আসতে পারি। সরকার কি অন্যায় করেছে সেটার কোনো ফিরিস্তিতে আমি যাব না। আমি আবেদন করছি সাইফুল হক ভাইয়ের সর্বশেষ কথা দিয়ে, সাইফুল হক ভাই, সেটা হলো এই সরকার শক্তির বলে ক্ষমতায় আছে, অতএব শক্তি খরচ করে সরকারকে নামাতে হবে। প্রশ্ন, সেই শক্তিটা কোনটা? যেহেতু আমরা নিরীহ জনগণ, আমরা রাজনৈতিক কর্মী, আমাদের শক্তি বলতে আমরা একটাই বুঝি, রাজপথের শক্তি, আন্দোলনের শক্তি। সেটা কি নিয়মে গড়ে তোলা যায় সে বিষয়ে মত বিনিময়ের জন্যে, আপনাদের সকলের সঙ্গে মিলিত হওয়ার জন্যে আরেকটি তারিখ আমরা চিন্তা করব। আমি কল্যাণ পার্টির পক্ষ থেকে ভিপি নুর ভাইকে আহ্বান রেখেছি যে আগামী কোরবানির ঈদের পরে এই অনুষ্ঠানের ফলো আপ যেন করে। আমার বক্তব্য শেষ। হয়তো কিছুই বলি নেই, আবার হয়তো কিছু বলেছি। 2021 সালের মার্চ মাসের 19 তারিখ প্রেস ক্লাবের বড় হলে 1971-এর মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিপি নুর ভাইকে এবং তার সঙ্গে 15 জনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে বলেছিলাম, 71-এর মুক্তিযোদ্ধার পক্ষ থেকে বাংলাদেশের 50তম বছরে এসে নতুনদের হাতে আমি দায়িত্বটা দিতে চাই, তোমরা এগিয়ে আসো। তো কল্যাণ পার্টি কোনো ছাত্র সংগঠন নাই, এর কারণ আমার পক্ষে ওদের সঙ্গে কন্টিনিউয়াস সময় দেওয়া সম্ভব না। ছাত্রদের সঙ্গে মেলামেশার যে আবেগ, ছাত্রদের সঙ্গে মেলামেশার যে আনন্দ, সেটা আমি পূরণ করি গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের সঙ্গে মেলামেশা করে। আশা করি আপনারা নিশ্চিত হয়েছেন যে আপনাদের পাশে আছি। আমরা অনেক মতামত শুনেছি,
শক্ত কথা শুনেছি, মন্দ কথাও শুনেছি। শেষ মন্তব্য, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে কে করবে? একটা বিতর্কিত প্রশ্ন আমি তুলে যাচ্ছি। এই কলম যার হাতে, এই বাংলাদেশ তার হাতে। এই মাইক যার হাতে, এই বাংলাদেশ তার হাতে। এটাই গত 50টি বছর আমরা শুনেছি। আমরা এখানে দুইটি প্রধান বিরোধী দলের প্রসঙ্গে আলোচনা শুনেছি, বর্তমান সরকারের অপশাসনের বিরুদ্ধে আলোচনা শুনেছি। কিন্তু বিনির্মাণ জনগণ যদি করতে হয় রাজপথে থেকে, তার আরেকটি মুক্তিযুদ্ধ প্রয়োজন। এই বাংলাদেশ কি তার জন্য প্রস্তুত? চিন্তার বিষয়। মাইকে বলা সহজ, তাহলে এটা বিনির্মাণ করতে হলে পার্লামেন্টে যেতে হবে। পার্লামেন্টে তারা পথ বন্ধ করে রেখেছে, তাহলে দরজা খুলে যাওয়ার রাস্তা বের করতে হবে। এবং সেখানে যেন ওই অত্যাচারী ব্যক্তিবর্গ বা তাদের খালাতো ভাই চাচাতো ভাই না যায়, ভালো মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ, সাহসী মানুষ যায়, তার জন্য আমাদের বন্দোবস্ত করতে হবে। আগামী আলোচনার দিনে এটাই হবে আমাদের আলোচ্য বিষয়। আমরা কোনো বিতর্কে যেতে চাই না যে নিঃশর্তভাবে বর্তমান সরকারের পরিবর্তন বা বর্তমান সরকারের পরিবর্তে কারা আসবে, তাদের শর্ত কী হবে, এই বিশদ আলোচনায় আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি এখন যাওয়ার সময় না। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবার আগে এসেছিলাম, সবার পরে যাব, আপনারা দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শুধু বেশি না, কিন্তু আমি খুব টায়ার্ড হয়ে গেছি এত গরমের মধ্যে। আজকের সভাপতি নুরুল হক নুরু আমাদের বর্তমান সময়ে যিনি পরিবারতন্ত্র বা অতীত রাজনৈতিক যে সিলসিলা সেটার বাইরে এসে যিনি বাংলাদেশে নতুন রাজনীতির পতাকা উন্মোচন করেছেন, তাকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের জন্য। আমার দুজন গুরু এখানে আছেন, তবে একজন নেই, চলে গেছেন। আমার শিক্ষাগুরু প্রফেসর দিলারা চৌধুরী, আরেকজন আমার দার্শনিক গুরু মাওলানা ফরহাদ মাজার। দেখতেই পাচ্ছেন মাওলানার ভাব নিয়ে উনি বসে আছেন এখানে। আর জাফরুল্লাহ ভাই, উনি তো আমার সম্পদ না, জাতির সম্পদ, সুতরাং আমি ক্লেম করতে পারছি না, আবার কেস টেস করে দিতে পারে কেউ। তো আমি ছোট মানুষ, আমার বক্তব্যটা অনেকের পছন্দ নাও হতে পারে। চলমান সংকট যেটা চলছে, এটা নতুন কিছু নয়। এটা আইয়ুব খানের সময় ছিল, ইয়াহিয়া খানের সময় ছিল, আমাদের জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় ছিল, এরপরে অনেকের সময় ছিল। বাংলাদেশে এমন কোনো রাষ্ট্রনায়ক নেই যাকে জোর করে নামাতে হয় নাই। কি আছে? না। কথা হচ্ছে, আমরা যারা বলছি যে আন্দোলন করে ক্ষমতা থেকে নামানো হবে, শুধু আন্দোলন দিয়ে কাউকে ক্ষমতায় নামানো গিয়েছে কিনা আমি জানি না, কারণ আন্দোলনের সাথে আরো অনেকগুলো বিষয় জড়িত থাকে। এখানে বেশ কয়েকজন মিলিটারি ব্যুরোক্রেট আছেন, আমাদের সাইফুল হক ভাইয়ের মতো প্রবীণ রাজনীতিবিদরা আছেন। একটা আন্দোলন তখনই পরিপূর্ণতা পায় যখন তার ডিপ স্টেট, যখন মিডিয়া, যখন আন্তর্জাতিক বন্ধুমহল সকলেই একজোট হতে পারে। আমার কথাগুলো পছন্দ নাও হতে পারে, কিংবা মিডিয়াওয়ালারা আমার এই বক্তব্যকে টুইস্ট করতে পারেন। সত্যিকার অর্থে এই ধরনের ফ্যাসিস্টকে সরাতে হলে একটা সামগ্রিক ঐক্য দরকার। কিন্তু আমি মনে করি সে ঐক্য কার ঐক্য? অন্ধকার দিয়ে কি অন্ধকার দূরীভূত হয়? হয় না। অন্ধকারকে দূরীভূত করতে হলে আলোর প্রয়োজন। আমরা যারা হাসিনাকে স্বৈরাচার বলছি, আমরা কি গণতান্ত্রিক? আমি আজকে একটা নতুন দলের নেতা, নুরু আজকে একটা নতুন দলের নেতা, আপনারা এখানে অনেক পুরাতন দলের নেতারা আছেন। আমরা দেখছি, আমরা যেই নেতা হয়ে বসে আছি তিনি চেয়ারে আসেন, আমার তো বদল হয় না। তাহলে খালেদা জিয়ার বদল হয় না, হাসিনার বদল হয় না, তাদেরও পরিবারতন্ত্র, আমাদেরও তো তন্ত্র চালু আছে। সুতরাং অগণতান্ত্রিক মানসিকতা দিয়ে আপনি হাসিনাকে কোনোদিন উৎখাত করতে পারবেন না, কোনোদিন পারবেন না। আগে নিজের দলে গণতন্ত্র কায়েম করতে হবে।
আমার কথায় কেউ কষ্ট পাবেন না। হয়তো 4 বছর পর দেখবেন আমি এখন যে পদে আছি, এখন আমিও সেই পদেই বসে আছি, আমারও কোনো পরিবর্তন হচ্ছে না। আমার মতো লোক আরো 1000 বছর চেষ্টা করলেও এই ফ্যাসিবাদকে কখনো উৎখাত করা সম্ভব নয়। সুতরাং ফ্যাসিবাদকে উৎখাত করতে হলে গণতান্ত্রিক শক্তি আগে নিজেদের মধ্যে তৈরি করতে হবে। অন্ধকারকে দূরীভূত করতে হলে আগে নিজেদের মধ্যে আলোর প্রজ্বলন ঘটাতে হবে। আসুন, আজকে যে আহ্বান নিয়ে আমরা এখানে এসেছি, আগে আমাদেরকে নিজেদেরকে সংশোধন করে গণতান্ত্রিক হয়ে নিজেদের বাক স্বাধীনতা নিজের দলের মধ্যে চর্চা করে আমরা তারপর এক জায়গায় আসি। একদিনেই এই সরকারকে উৎখাত করা সম্ভব। আমি আপনাদেরকে সাক্ষী রেখে গেলাম। সবাইকে ধন্যবাদ। একটি কথা বলছি, আমার একজন সিনিয়র বন্ধু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি একটা কবিতা লিখেছিলেন। তিনি সেখানে লিখেছিলেন, কবিতার একটা লাইন ছিল, চারিদিকে একই সুর, ভিপি নূর ভিপি নূর। শুনেছেন আপনারা এটা? শুনেন? আপনারা তো স্লোগান দিবেন না, আমি একটা স্লোগান দিতে চাই যাতে আমার গণ অধিকার পরিষদের বাইরে আমার সাথে স্লোগান ধরে। কেন দিচ্ছি? নুরুকে পাম দিয়ে ফুলানোর জন্য না। নুরু একটা ব্যতিক্রম স্থাপন করেছে বাংলাদেশে, যার পরিবারতন্ত্রের কোনো সিলসিলা এবং দলীয় লেজুর ভিত্তির কোনো ইতিহাস নাই। যদিও তাকে ছাত্রলীগ বা কখনো কখনো শিবির জামাতও বলার চেষ্টা করা হয়েছে। যাই হোক, চারিদিকে একই সুর, ভিপি নূর ভিপি নূর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার যে বক্তব্য রাখবেন কারি আবু তাহের, চেয়ারম্যান এনডিপি। বক্তব্য রাখার জন্য প্রস্তুত থাকবেন রফিকুল ইসলাম বাবলু, আহ্বায়ক ভাসানী অনুসারী পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দেশের চলমান রাজনৈতিক সংকট এবং উত্তরণ করণিক শীর্ষক আলোচনায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিপি নূর, আরও অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আসলে সকলের নাম বলে শেষ করা যাবে না, প্রায় 30টা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে। আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে এখানে আমরা সকলে একসাথে উপস্থিত হওয়ার জন্য, সকলকে একসাথে এক টেবিলে বসার জন্য আমার দলের তরফ থেকে ধন্যবাদ জানাই। এবং গণ অধিকার পরিষদকে আমি আরও ধন্যবাদ জানাই যে আমার দলকে এখানে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা যেই উত্তরণের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনায় একসাথে বসছি, সেই বিষয়টা হলো যে আমাদের আগে লক্ষ্য করতে হবে, আমরা 2006 সালে যখন এদেশের রাজনীতিক যে শব্দটা, এটাকে যখন মাটি চাপা দিয়ে যখন 1/11 সৃষ্টি হয়েছে, এই 1/11 সৃষ্টির পিছনে কাদের ইন্ধন ছিল? যাদের ইন্ধন ছিল তারাই এখন জোর করে এই ক্ষমতা দখল করে আছে। এটার অর্থটা কি? এটার অর্থ হলো আমরা যারা এখন যে 1/11 সরকার যখন চেষ্টা করছে যে একটা থার্ড প্ল্যাটফর্ম সরকার রেডি করার জন্য, বা চেষ্টা করছে তারা, সেখানে তারা ব্যর্থ হয়েছে। এখন আমি মনে করি বিভিন্ন পরব বা জেনারেল ইব্রাহিম সাহেব আগার, জাফরুল্লাহ স্যার এখানে এগিয়ে আসুন, তারপরে এখানে জুনায়েদ সাকি সাহেব আছে, আরো অনেক রাজনীতিবিদ আছে, যেই এগিয়ে আসে, আমরা যদি একটা লক্ষ্য থাকি যে কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য এদেশে আন্দোলন হয়েছে, দীর্ঘ সময় হরতাল হয়েছে, অবরোধ হয়েছে, এদেশের মানুষ মারা গেছে, বাসে মানুষকে পেট্রোল দিয়ে মারা হয়েছে, এদেশের মানুষের এই জীবন জীবিকা বা ক্রুদ্ধ করে দিছে, বন্ধ করে দেওয়া হয়েছে, সেই রাজনৈতিক দলের ছত্রছায়ায় 1/11 সৃষ্টি হয়েছে। এটা আমাদের সকলের জানতে হবে এবং লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস আমরা সবাই সুন্দরভাবে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, 2008 সালে ইলেকশন হয়েছে, কোনো ভোট কেন্দ্রে দেখা গেছে 100%-এর উপরও ভোট পড়ছে। তাইলে সেখানেও আমাদের এখানে মনে রাখতে হবে আমাদের রাজনীতিদের ব্যর্থতার কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে।
একটা দেশের মূল মেরুদণ্ড হলো রাজনীতিবিদরা। যদি রাজনীতিবিদরা যদি স্ট্রং থাকে, তাদের অবস্থানটা যদি আপনার শক্তিশালী থাকে, তারা যদি সংগঠিত থাকে, তাহলে সেই দেশে অন্য কোনো আপনার সরকারি বেসরকারি বলেন এবং আমাদের অন্য আধিপত্যবাদী সরকার আমাদের ঘাড়ে চেপে বসতে পারে না। আমাদের ঘাড়ে চেপে বসে তখনই যখন একটা দেশের রাজনীতিবিদদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। তাহলে আমাদের সকলেরই মনে রাখতে হবে, পরিকল্পিতভাবে 2008 সালে আমাদের 2006 সাল থেকে 2008 সাল 2 বছরের রাজনীতিবিদদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তখন এই রাজনীতিবিদদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার কারণে আজকে একটা ফ্যাসিস্টবাদী সরকার আমাদের ঘাড়ে চেপে বসছে। আপনি 2008 সাল থেকে যে সরকার 2014 সাল পর্যন্ত ক্ষমতা আসছে, সেই সরকার বিনা ভোটে 154 জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতা ঠিকই দখল করে নিয়েছে। যখন তারা 2008 সাল থেকে 14 সাল থেকে 18 সাল পর্যন্ত সফল হয়েছে, তখন সেখান থেকে তারা দেখা গেছে কি আপনার এই সফলতার লক্ষ্য করে তারা এখন আধিপত্যবাদী শুরু করছে। সেই 18 সাল থেকে আজকে 2022 সাল ঠিকই তারা সফলভাবে চালায় যাচ্ছে। কারণ তারা দেখছে কাকে কাকে ম্যানেজ করলে আমি আমার ক্ষমতা আঁকড়িয়ে ধরে রাখতে পারবো, আমি শক্ত করে মজবুত ধরে রাখতে পারবো, সেইভাবে ঠিকই আধিপত্যবাদী সরকার কায়েম হয়ে গেছে। এখন আপনি এই আধিপত্যবাদী সরকারকে আপনি বিদায় করতে হইলে আপনাকে চিন্তা করতে হবে, আমার এবং আপনার সকলকে চিন্তা করতে হবে যে আগে আমরা রাজনীতিবিদরা এক টেবিলে এক কাতারে এক দফা দাবিতে আমরা সোচ্চার হই। যদি আমরা এক দফা এক দাবিতে সোচ্চার হতে পারি, একমতের সাথে মিল হতে পারি, তাহলে আমাদের সফলতা আসবে। আর যদি আমরা একসাথে এক টেবিলে একমতে যদি মিল না হতে পারি, তাহলে আমাদের সফলতা কখনো আসবে না। আমরা যেই রাজনীতিবিদদের যে মেরুদণ্ড ভাঙা, সেই মেরুদণ্ড তো ভেঙে গেছে। এই মেরুদণ্ড মজবুত করতে হলে আমরা সকলে যখন যেইভাবে যেই ডাক দেয়, আমাদের এই টেবিলে যারা উপস্থিত আছেন, আমার কথা হলো বিএনপি ডাক দেখ, বিপি নূর ডাক দেখ, সবাই যেইভাবে ডাক দেখ, আমরা সবাই যদি একসাথে হাজির হয়ে যাই, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে যদি চিন্তা করি না আমি আমার অধিকার আদায় করে নিব, তাহলে অবশ্যই আমাদের আধিপত্যবাদী সরকারকে বিদায় করে কেয়ারটেকার গভর্নমেন্ট বাস্তবায়ন করে ইনশাল্লাহ এদেশের জনগণের ভোটের অধিকার আমরা ফিরে দিতে পারবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আল্লাহ হাফেজ। ধন্যবাদ। যারা দাঁড়িয়ে আছেন আমি সবাইকে বসার অনুরোধ করছি, ডায়াসের আশপাশে এবং সামনে টেবিলের আশপাশে যারা আছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন রফিকুল ইসলাম বাবলু, আহ্বায়ক ভাসানী অনুসারী পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয় শীর্ষক এই আলোচনা সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই আলোচনা সভার প্রধান আকর্ষণ বাংলাদেশের অভিভাবক, মুক্তিযুদ্ধের অন্যতম দিকপাল, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মাওলানা ভাসানীর অন্যতম অনুসারী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মঞ্চে উপবিষ্ট রাজনৈতিক চিন্তক জনাব মাওলানা ভাসানীর অন্যতম অনুসারী জনাব ফরহাদ মাজার,
মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ, আজকের এই আলোচনা সভায় প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার যে সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়েছেন, সবাইকে আমি ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আজকের যে সাবজেক্টটি, এই সাবজেক্টটি রাজনৈতিক যে সংকট একদিনে তৈরি হয় নাই। এই সংকটটি গত 50 বছর যাবৎ দেশের স্বাধীনতার পর থেকে একে একে এই সংকট ঘনীভূত হয়েছে। বারবার ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু মানুষের মুক্তি আসেনি, অর্থনৈতিক মুক্তি আসেনি। যারা এই ক্ষমতায় গিয়েছেন, আমি কোনো দলের নাম বলবো না, গত 50 বছর এবং বর্তমানে যারা ক্ষমতায় আছেন, তারা শুধু ব্যস্ত ছিলেন দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য, লুটপাট করার জন্য। তারা শুধু লুটপাটই করেছেন, বিদেশে পাচার করেছেন, এবং জনগণ আজকে এই দেশের যে মেরুদণ্ড কৃষক, শ্রমিক, তাদের কথা কখনো তারা স্মরণ করেননি, জনগণের কথা স্মরণ করেননি। এদেশের জনগণের মুক্তির চিন্তাও তারা করেননি, কিন্তু আমরা বারবার তাদেরকে ক্ষমতায় পাঠিয়েছি, ক্ষমতার পালাবদল করিয়েছি, কিন্তু দেশের মানুষের কোনো পরিবর্তন আসেনি। তাই আজকে এমন এক অবস্থায় আমরা এসে ঠেকেছি, যখন আপনারা জানেন 60টি রাজনৈতিক দল আমরা গণতন্ত্র মঞ্চ নামে একটি মঞ্চ আমরা চিন্তা ভাবনা করেছি, এবং সেটি খুব শীঘ্রই আগামী 28 তারিখ সেটি আপনাদের সামনে, জনগণের সামনে আসবে। ডক্টর ফওয়াদ কিছুক্ষণ আগেই এখানে বক্তব্য রেখেছেন, আমি তার বক্তব্যটা বুঝতে পারিনি। শুধু এটুকুই বলবো, গণতন্ত্র মঞ্চ এটি এখনো ভূমিষ্ঠ হয়নি। আপনারা আমাদের এই আত্মপ্রকাশ হতে দিন। আজকের এই সমাবেশে শুধু এটুকুই বলবো, গণতন্ত্র মঞ্চ কারোর ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহৃত হবে না। অত্যন্ত পরিষ্কার কথা। কাউকে ক্ষমতায় পাঠানোর জন্য গণতন্ত্র মঞ্চের সৃষ্টি হচ্ছে না। এই দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার, গণতন্ত্র, সুশাসন এবং ভোটের অধিকার যাতে ফিরে পায়, তার জন্যই গণতন্ত্র মঞ্চের সৃষ্টি হচ্ছে। কারণ ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহৃত হতে পারে না গণতন্ত্র মঞ্চ। এতটুকু আশ্বস্ত আমি আপনাদেরকে করতে পারি। আর আজকে এখানে আমি খুবই আশান্বিত হয়েছি, 50টিরও অধিক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। আপনারা আসুন, আজকের এই নির্বাচনী সংস্কার, এই নির্বাচনী সংস্কারের জন্য আমাদের গণতন্ত্রের লড়াইয়ের পাশাপাশি এই নির্বাচন কমিশনের এই যে নিয়ম কানুন, এই নিয়ম কানুন পাল্টে ফেলার একটি আন্দোলন গড়ে তুলতে হবে। এই যারা রাজনৈতিক দল নিবন্ধিত হতে পারছেন না, তাদেরকেও কিছুক্ষণ আগেই, আমি এই মিটিংয়ে আসার আগেই মান্যবাহিক দলের সেক্রেটারি আমাকে টেলিফোন করছিল যে বাবলু ভাই, যদি নিবন্ধিত হতে হয় তাহলে আমাদেরকে একটি রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেই আন্দোলন আমরা গড়ে তুলব। আমিও বলেছি, আমি আপনাদের সঙ্গে, আমরা ভাসানী অনুসারী পরিষদ, আমরা আপনাদের সঙ্গে এই আন্দোলনে আমরা থাকব, রাজনৈতিক দলের নিবন্ধিত আইন সংস্কার করার জন্য। বন্ধুগণ, আমাকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে অলরেডি সংক্ষিপ্ত করার জন্য। আমি শুধু একটি কথাই বলবো, বেশিক্ষণ বলবো না। আজকের এই সংকট থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে
এই দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না এবং স্পষ্টতই বলতেছি এই সংবিধান যতদিন বিদ্যমান থাকবে, এই সংবিধান বিদ্যমান থাকা অবস্থায় কোনো পরিবর্তন আসবে না। এই সংবিধানে যারাই আসবে ক্ষমতায় তারাই স্বৈরাচার হবে এবং গত 50 বছর তারাই স্বৈরাচার হয়েছে। কাজেই এই সংবিধানের সংস্কার আমাদের আশু প্রয়োজন। এই সংবিধানের সংস্কার করতে হবে, 70 ধারা অনুচ্ছেদ পরিবর্তন করতে হবে। এই বলে আমি ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।